আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আশরাফুল কবির নয়ন। আজকে তোমাদেরকে কোষ বিভাজন চ্যাপ্টারটার কিছু একটা অংশ, যেটা হচ্ছে কি গুরুত্বপূর্ণ একটা অংশ, কোষ চক্র, এই জিনিসটা নিয়ে আমরা একটু আলোচনা করব। সো কথা না বাড়িয়ে শুরু করি। যে আমরা প্রথমেই জানবো যে কোষ বিভাজনটা কি। যে কোষ বিভাজন, সেল ডিভিশন। সেল ডিভিশন মানে কি? সেল মানে কি কোষ, এবং ডিভিশন মানে কি হচ্ছে বিভাজন। তাহলে আমরা দেখতেছি কি যে কোষ বিভাজন এই কথাটি আসছে কোথা থেকে? সেল ডিভিশন মানে হচ্ছে কোষ বিভাজন। এখন এই কোষ বিভাজন বলতে কি বোঝায়? দেখো, যে কোষ বিভাজন বা হচ্ছে এই বিভাজনের উদ্দেশ্যটা কি, আমরা যদি ছোট্ট করে একটু বলি, যে একটা মাতৃকোষ থেকে দুটি অপত্য কোষ সৃষ্টির প্রক্রিয়াটাকে আমরা কি বলবো? কোষ বিভাজন। যে আমরা ধরো একটা মাতৃকোষ ধরলাম, যে সিম্পল ধরো 2n, এই 2nটা হচ্ছে আমাদের মাতৃকোষ। এই 2nটা কি? মাতৃকোষ। আর আমাদের সংজ্ঞাতে আমরা কি বলছি? যে একটি মাতৃকোষ থেকে দুটি অপত্য কোষ সৃষ্টির প্রক্রিয়াটাকে আমরা কি বলতেছি? কোষ বিভাজন। তাহলে এই যে 2n, এটা হচ্ছে কি মাতৃকোষ ছিল, এখন দুইটা অপত্য কোষ সৃষ্টি হয়েছে, একটা হচ্ছে n আর একটা কি হচ্ছে n। এই 2nটা কি ছিল? ডিপ্লয়েড। এই ডিপ্লয়েডটা বিভাজিত হয়ে একটা হ্যাপ্লয়েড আর একটা হ্যাপ্লয়েড, দুইটা অপত্য কোষ সৃষ্টি করছে। এই দুইটাকে আমরা তখন কি বলবো? অপত্য কোষ। অপত্য কোষ। আর এই অপত্য কথাটার মানে কি? অপত্য কথাটার মানে হচ্ছে নতুন, মানে হচ্ছে নতুন সৃষ্ট। যেমন একটা মা যখন সন্তানকে জন্ম দেয়, তখন মাটাকে আমরা কি বলতেছি? মাতৃকোষ। আর যে সন্তানটা জন্ম দিচ্ছে, এই সন্তানটাকে আমরা বলতেছি অপত্য কোষ। সেম জিনিসটাও কোষ বিভাজনে, যে মাতৃকোষ থেকে অপত্য কোষ সৃষ্টির প্রক্রিয়াটাকে আমরা বলতেছি কোষ বিভাজন। তাহলে এখানে এই 2nটাকে আমরা বলতেছি মাতৃকোষ, আর এই যে নিচে n হ্যাপ্লয়েড কোষগুলো, এগুলোকে আমরা বলতেছি অপত্য কোষ বা হচ্ছে নতুন কোষ। এই পুরো প্রসেসটাকে আমরা কি বলবো? কোষ বিভাজন। আশা করি বুঝতে পারছো যে কোষ বিভাজন জিনিসটা কি। এখন আসো, কোষ বিভাজনের মধ্যে একটা গুরুত্বপূর্ণ অংশ হলো কোষচক্র। এখন আমরা কোষচক্র নিয়ে আলোচনা করব। এখন আলোচনা করব কি? কোষচক্র বা হচ্ছে কি সেল সাইকেল। কোষ চক্র বা হচ্ছে সেল সাইকেল। এখন এই সেল সাইকেলটা কি? যেমন কোনো কিছু, যেমন চক্র কথাটা আছে মানে কি? কোনো কিছু একটা চক্রাকারে ঘুরবে। এখন কি চক্রাকারে ঘুরবে? এখন কোষ বিভাজনে, একটা কোষ বিভাজনে কি কি জিনিস চক্রাকারে ঘুরবে, এই জিনিসটা হচ্ছে কোষচক্র। এখন যদি কোষচক্রকে সংজ্ঞায়িতভাবে আমরা আইডেন্টিফাই করি, তাহলে দেখো, একটা কোষ সৃষ্টি, বৃদ্ধি এবং বিভাজন, এই তিনটা জিনিস যদি চক্রাকারে ঘুরতে থাকে, তখন আমরা তাকে বলবো কোষচক্র। এখন যে কি বললাম আমরা? প্রথমে কি? একটা কোষ সৃষ্টি, তারপরে হচ্ছে বৃদ্ধি, তারপরে হচ্ছে বিভাজন। বিভাজন, এই যে তোমার হচ্ছে একটা কি কোষ চক্রের সৃষ্টি, একটা কি কোষের সৃষ্টি, তারপরে কোষের বৃদ্ধি, এবং এই বৃদ্ধি শেষে কোষটা যে বিভাজিত হবে, এই পুরো প্রসেসটা যদি চক্রাকারে ঘুরতে থাকে, এই প্রক্রিয়াটাকে আমরা বলবো কি? কোষচক্র। তাহলে কোষচক্র বোঝা গেছে জিনিসটা তিনটা কাজ হবে। কি কি? প্রথমটা হচ্ছে কোষের সৃষ্টি, দ্বিতীয়টা হচ্ছে কি একটা কোষের বৃদ্ধি, তৃতীয়তে কি বলবো? এই কোষটা বিভাজন। এই তিনটা কাজ যদি চক্রাকারে আমাদের ঘুরতে থাকে, কোষ সাইকেল, এটাকে আমরা বলতেছি সেল সাইকেল বা হচ্ছে কি কোষচক্র। ঠিক আছে? তাহলে এই কোষচক্রে যেমন আমি তোমাদেরকে একটা সহজ উদাহরণ দিয়ে বুঝাই দিই। ধরো, যেমন একটু আগে যেটা দিয়েছিলাম, যে একটা সন্তান মাতৃগর্ভে ভূমিষ্ঠ হওয়ার পর থেকে কি হলো? একটা কি সৃষ্টি হলো। এখন সৃষ্টি হওয়ার পরে সন্তানটা ধীরে 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 হচ্ছে কি বড় হচ্ছে, প্রাপ্তবয়স্ক হচ্ছে। এই জিনিসটা, প্রসেসটার নাম কি? বৃদ্ধি। এবং বৃদ্ধি হওয়া এক পর্যায়ে শেষে বংশ বিস্তার করার জন্য কি তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হয়। তারপরে বিবাহ বন্ধনে হলে কি সে পরবর্তী বংশধরকে সৃষ্টি করতে পারে। এই যে প্রসেসটা যে ঘটতেছে, এই জিনিসটা হচ্ছে কি সেল সাইকেল বা হচ্ছে কোষচক্র। আশা করি কোষচক্র ইজিলিভাবে বুঝতে পারছো। ক্লিয়ার? এখন আসি যে এই কোষচক্রটা কীভাবে কীভাবে ঘটে, বা হচ্ছে কয়টি ধাপে ঘটে, বা হচ্ছে সময় কতটুকু লাগে, এই জিনিসটা। এখন আমরা হচ্ছে এই কোষ সাইকেলটা, সেল সাইকেলটা হচ্ছে তিনভাবে, মানে হচ্ছে একটা চক্রাকারে ঘুরে বা দুইটা ধাপে ঘটে। দেখো, এই প্রথম অংশটা হচ্ছে কি, দুইটা কোষচক্রে হচ্ছে দুইটা অংশ, একটা হচ্ছে এম ফেজ আর একটা হচ্ছে ইন্টারফেজ। এই জায়গাটা হচ্ছে কি এম ফেজ বা হচ্ছে মাইটোটিক ফেজ, আর বাকি তিনটা দশাতে হয়। এই দশাটা হচ্ছে তোমার হচ্ছে ইন্টারফেজ বা হচ্ছে কোষের প্রস্তুতিমূলক পর্যায়। এই 5 থেকে 10% সময় কাজে লাগে কি এম ফেজ, আর বাকি 90 থেকে 95% সময় যায় ইন্টারফেজে। এই বাকি পুরোটাকে আমরা কি বলতেছি? এই পুরোটাকে সময় বলতেছি ইন্টারফেজ। ইন্টারফেজ 90 থেকে 95%। এই ইন্টারফেজের মধ্যে আবার তিনটা পর্যায় আছে, একটা হচ্ছে G1 দশা, একটা হচ্ছে S দশা, আর একটা কি হচ্ছে G2 দশা।
এই তিনটা মিলে হচ্ছে ইন্টারফেস। এখন ধরো ইন্টারফেস আর হচ্ছে এমফেজের মধ্যে পার্থক্য কী, যে ইন্টারফেস হচ্ছে একটা কোষ বিভাজনের আগে যে প্রস্তুতিমূলক পর্যায়টা, এটাকে আমরা বলতেছি ইন্টারফেস। আর একটা কোষ বিভাজনরত অবস্থাটাকে আমরা বলতেছি এমফেজ বা হচ্ছে মাইটোটিক ফেজ। এই ধরো তোমাকে একটা উদাহরণ দেই, ধরো তোমার সামনে মেডিকেল ভর্তি পরীক্ষা, সো মোটামুটি এখনও 7 থেকে 8 মাস সময় আছে। এই 7 থেকে 8 মাস সময় কি তুমি হচ্ছে প্রিপারেশন নিচ্ছ, এই যে প্রস্তুতিমূলক পর্যায়টা, এটাকে আমরা বলতেছি ইন্টারফেস। আর এই যে তুমি মেডিকেলের পরীক্ষার দিন 1 ঘন্টার একটা মেডিকেল ভর্তি পরীক্ষা দিবা, এই যে মাত্র 1 ঘন্টার একটা পরীক্ষার জন্য তুমি 6 থেকে 7 মাস লং একটা ডিস্টেন্স কি পড়াশোনা করতেছো, তাহলে এই পড়ার লং জার্নিটা কি তোমার হচ্ছে ইন্টারফেস। আর ওই যে 1 ঘন্টার পরীক্ষা মাত্র অল্প একটু সময়ের জন্য, ওইটাই হচ্ছে আমাদের এমফেস, যেটা কি মাত্র 5 থেকে 10% সময় দেয়। আর বাকি 90 থেকে 95% সময় যায় কি ইন্টারফেসে। আশা করি এমফেজ আর ইন্টারফেজের মধ্যে পার্থক্যটা বুঝতে পারছো। এখন এই এমফেজ আবার 2 প্রকার, কীরকম? এখন আমরা পড়ব এমফেজ নিয়ে। এই এমফেজকে আবার কি 2 রকমভাবে ভাগ করা হয়, যে এমফেজটা কী ছিল, যে মাইটোটিক ফেজ। এমফেজ, এই এমফেজ আবার হচ্ছে 2 রকম, একটা কি ক্যারিওকাইনেসিস আর একটা হচ্ছে সাইটোকাইনেসিস। একটা হচ্ছে ক্যারিওকাইনেসিস আর একটা হচ্ছে কি সাইটোকাইনেসিস। এখন সাইটোকাইনেসিস আর ক্যারিওকাইনেসিস কাকে বলে? ক্যারিও কথাটার মানে দেখো, ক্যারিও কথাটা আসছে ক্যারিয়ন থেকে। ক্যারিয়ন মানে কি নিউক্লিয়াস। আমরা পড়ছি না যে প্রোক্যারিওটিক সেল আর ইউক্যারিওটিক সেল। এই প্রোক্যারিওটিক মানে কি আদিকোষ বা হচ্ছে প্রাককেন্দ্রিক কোষ, আর হচ্ছে ইউক্যারিওটিক মানে কি হচ্ছে প্রকৃত কোষ বা হচ্ছে আমাদের কী ছিল, যে প্রকৃত কোষ ছিল বা হচ্ছে কি ইউক্যারিওটিক সেল। তাহলে এই যে প্রাককেন্দ্রিক কোষ আর হচ্ছে ইউক্যারিওটিক সেল, এই জিনিসটার মধ্যে তো বুঝতে পারছো যে কোনটা হচ্ছে প্রকৃত কোষ আর কোনটা আদিকোষ। এই জন্য আমরা বলছি ক্যারিয়ন কথাটা আসছে ক্যারিয়ন থেকে, ক্যারিওকাইনেসিস। এই ক্যারিয়ন মানে হচ্ছে নিউক্লিয়াস আর কাইনেসিস মানে হচ্ছে বিভাজন। এই যে নিউক্লিয়াসের বিভাজন, এটাকে আমরা বলতেছি ক্যারিওকাইনেসিস। আর সাইটোকাইনেসিস কাকে বলতেছি? সাইটোপ্লাজমের বিভাজনকে। তাহলে আমরা কি বলবো, যে সাইটোপ্লাজমের বিভাজনকে বলা হয় সাইটোকাইনেসিস, আর হচ্ছে নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় ক্যারিওকাইনেসিস। আশা করি ক্যারিওকাইনেসিস সাইটোকাইনেসিস বুঝতে পারছো। এখন এই ক্যারিওকাইনেসিস আমরা হচ্ছে পরবর্তীতে হচ্ছে মাইটোসিসের ধাপগুলো আলোচনা করি, আর সাইটোকাইনেসিসের কোনো ধাপ নেই। তাহলে এই ক্যারিওকাইনেসিসে কি তোমার হচ্ছে মাইটোসিসের ধাপ, প্রধান যদি ধাপ বলো তাহলে মাইটোসিসের ধাপ কয়টি? 2টি, একটা হচ্ছে ক্যারিওকাইনেসিস, সাইটোকাইনেসিস। আবার ক্যারিওকাইনেসিসের ধাপ কয়টা? 5টা। কী কী আছে? একে আছে কি প্রোফেজ, 2 নম্বর হচ্ছে প্রোমেটাফেজ, 3 নম্বরটা হচ্ছে মেটাফেজ, আর 4 নম্বরটা হচ্ছে কি অ্যানাফেজ, আর 5 নম্বরটা হচ্ছে টেলোফেজ। প্রোফেজ হচ্ছে প্রথম পর্যায়, তারপরে প্রোমেটাফেজ কি, এটা হচ্ছে প্রাক মধ্য পর্যায়। মেটাফেজ, মেটা কথাটার মানে হচ্ছে মধ্য পর্যায়। অ্যানাফেজ হচ্ছে গতি পর্যায়, আর হচ্ছে টেলোফেজ মানে কি টেলো পর্যায়। অ্যানাফেজ গতি পর্যায়, কীভাবে মনে রাখবা? অ্যানাবাস আছে না, যে অনেক গতি শক্তিশালী বা অনেক গতিতে চলাচল করে, এই জন্য মনে রাখবে কি অ্যানাফেজ হচ্ছে গতি পর্যায়। আর টেলোফেজ হচ্ছে কি শেষ পর্যায়। কীভাবে মনে রাখবা? আমরা কি হেড আর টেল পড়ছি না? হেড মানে মাথা, টেল মানে কি লেজ মানে কি নিচে থাকে, মানে কি শেষের দিকে থাকে, এই জন্য আমরা কি বলবো টেলোফেজ মানে শেষ পর্যায়। আশা করি বুঝতে পারছো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো। সবার জন্য অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।